2025 সালের দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে আমি সাফিক্স প্রিফিক্স নিয়ে যেই ক্লাসটি দেখাবো, তবে তার আগে এই ছোট্ট পাঠটুকু তোমাদেরকে জানতে হবে। কি জানতে হবে? এই যে এখানে আমি একটা লিস্ট দিয়েছি, আ অ্যান্ড দা, এই ৩টা আর্টিকেল তোমরা সবাই জানো। তারপরে যে শব্দগুলো দিয়েছি, এই সবগুলো শব্দকে এক কথায় আমরা বলবো ডিটারমিনার। তোমাদেরকে মাধ্যমিক শ্রেণীতে অর্থাৎ 6 to 10 তোমাদের সাথে ডিটারমিনার নিয়ে খুব একটা আলোচনা হয় না। তবে এই শব্দগুলো তোমরা সবাই জানো যে এগুলো ডিটারমিনার। তাহলে আমরা জানলাম যে এই ডিটারমিনারের পরে কি বসবে? নাউন বসবে। শর্ত ১। আমরা একটা উদাহরণ যদি দেখি খুব সহজে, দেখো দ্য বুকস, এইটি আমাদের ডিটারমিনার, এটি নাউন। সাম বুকস, এর মধ্যে সাম আছে কিন্তু, এই যে সাম বয়েজ, কিছু বালক, এটি ডিটারমিনার, এটি নাউন। ম্যানি বার্ডস, অনেক পাখি, এইটি আমাদের ডিটারমিনার, এটি হচ্ছে নাউন। এক কথায় বুঝলাম যে ডিটারমিনারের পরে নাউন বসে। আরেকটু মনে রাখো, ডিটারমিনারের পরে নাউন বসলে সেটাকে আমরা নাউন লিখে সেটিকে আমরা বলি নাউন ফ্রেজ। তাহলে এই যে 4টা আমরা লিখেছি, নাউন ফ্রেজ, এগুলো বড় বড় হতে পারে। যেমন এই যে ডিটারমিনার, নাউন, এর মাঝখানে আরো একাধিক শব্দ ঢুকতে পারে। যাক, একটি ডিটারমিনার এবং তার শেষে একটি নাউন থাকলে সেটাকে আমরা নাউন ফ্রেজ বলি। এক কথায় এখানে বুঝতে পারলাম যে ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। এটাকে কিন্তু এক কথায় মনে রাখো, একটু পরে আমাদের খুব করে লাগবে। ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। ২, প্রেপোজিশন। তোমরা কে না জানো এইগুলা প্রেপোজিশন? সবাই জানো। তো যাক, এই লিস্টটা তোমরা আরেকবার পড়ে নিও। প্রেপোজিশনের পরে কি বসে? নাউন অথবা প্রনাউন বসে। তা আসলে নাউনের ব্যবহারটাই অধিক, প্রনাউনও বসতে পারে। আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। দেখো, অ্যাট অফিস, অফিসে, এই আমাদের প্রেপোজিশন, এটি নাউন। ইন দ্য রুম, ইনটা প্রেপোজিশন, রুমটা নাউন, মাঝখানে কি? ডিটারমিনার বসতে পারে। ঠিক এরও মাঝে কিন্তু শব্দ বসতে পারে, এরকম অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বসতে পারে, সেগুলো আমরা দেই নাই তাই। এবার অন দ্য বিগ টেবল, এই আমাদের প্রিপোজিশন, এটি আমাদের নাউন, মাঝখানে একটা ডিটারমিনার এবং একটা অ্যাডজেক্টিভ বসেছে। বিগ মানে বড়, এটি গুণবাচক শব্দ। উইথ মি, এই যে দেখো প্রোনাউনের ব্যবহার করেছি আমি, এটি আমাদের প্রিপোজিশন, এটা হচ্ছে প্রোনাউন। তাহলে আমরা জানলাম ডিটারমিনারের পরে নাউন বসে, তবে ডিটারমিনার, নাউনের মাঝখানে একাধিক শব্দ থাকতে পারে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থাকতে পারে। আবার প্রেপোজিশনের পরে নাউন বসে। এখানেও দেখছি প্রেপোজিশন এবং নাউনের মাঝখানে ডিটারমিনার বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারবে, অ্যাডভার্বও বসতে পারে। তাহলে এটি হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, এটি নাউন ফ্রেজ। এবার আসো লিঙ্কিং ভার্ব। দেখো, এবার আমি দুটো কালি ব্যবহার করেছি। এই যে বি ভার্ব, বি, এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো, আর এইগুলোকে আমরা স্পেশালি লিঙ্কিং ভার্ব বলেই জানি। তো এদের পরে অ্যাডজেক্টিভ আর নাউন বসে। মনে রাখবো কিন্তু, খুব সহজ জিনিস। দেখো, আমি লিখেছি শি স্টার্ড, এই যে বি ভার্ব, এইটি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এ আমাদের লিঙ্কিং ভার্ব, এ আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে লিঙ্কিং ভার্বের পরে কি বসলো? অ্যাডজেক্টিভ। উই আর আনহ্যাপি, উই আর আনহ্যাপি, আমরা অসুখী, এই আমাদের লিঙ্কিং ভার্ব, এ আমাদের অ্যাডজেক্টিভ। এবার বলছে দে আর ফার্মার্স, এই আমাদের লিঙ্কিং ভার্ব। দেখো এখানে নাউন বসেছে। তার মানে এই যে বি ভার্বগুলা, এরা যেমন লিঙ্কিং ভার্ব হিসেবে বা বি ভার্ব হিসেবে যেটাই বলি না কেন, এদের পরে অ্যাডজেক্টিভও বসতে পারে, নাউনও বসতে পারে। কিন্তু এই যে এখান থেকে আমরা যে লিঙ্কিং ভার্বগুলো বলবো, এদের পরে কিন্তু শুধুই অ্যাডজেক্টিভ বসবে। খেয়াল করো, আই ফিল আনইজি, আমি অস্বস্তি বোধ করছি, এটি অ্যাডজেক্টিভ, এটি আমাদের লিঙ্কিং ভার্ব। হি লুকস পেইল, তাকে বিমর্ষ দেখাচ্ছে, এটি আমাদের লিঙ্কিং ভার্ব, এটি আমাদের অ্যাডজেক্টিভ। আবার ইট টেস্টস সাওয়ার, এটি খেতে টক, এই যে টক গুণবাচক শব্দ, এটি আমাদের অ্যাডজেক্টিভ, আর এই হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। তাহলে এই লিঙ্কিং ভার্বগুলোর পরে আমরা সাধারণত সর্বদাই কি লিখব? অ্যাডজেক্টিভ লিখব। বি ভার্ব থেকে সৃষ্ট লিঙ্কিং ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভও লিখতে পারবো, আবার নাউনও লিখতে পারবো। আশা করি এই পার্টটি তোমাদের আমি বুঝাতে পেরেছি মাত্র ২-৩ মিনিটে। এটা একটি স্ক্রিনশট দিয়ে তোমরা রেখে দাও। আর তোমাদের হাতের পাশে কিন্তু একটি খাতা কলম থাকতে হবে। তো আসো এবার আমরা মূল লেসনটি শুরু করি। এই হচ্ছে আমাদের আজকের মূল লেসন। এই যে এখানে সংক্ষেপে আমি কয়েকটা ওয়ার্ড ফরমেশন দিয়েছি, সাধারণত কোন কোন বিষয়গুলা যোগ করলে সেগুলা নাউন হয় না, অ্যাডজেক্টিভ হয় না, অ্যাডভার্ব হয়। এখানে ছোট করে দেওয়া আছে। এই বড় লিস্ট কিন্তু তোমাদেরকে পড়তে হবে। বাজারে সব বইয়ের মধ্যেই এই লিস্টগুলা দেওয়া থাকে। আমরা শুরু করি। লিটারেসি মিনস দ্য ড্যাশ অফ এবল অফ রিডিং অ্যান্ড রাইটিং। আমি তোমাদের আরেকটা জিনিস বলবো, যে সাফিক্স প্রিফিক্স কিন্তু খুব সহজ জিনিস। তোমরা এই বাক্যের মোটামুটি সব জায়গায় অর্থ জানা লাগবে না। অনেক জায়গাতেই তোমরা অর্থ না জেনেই কিন্তু উত্তর লিখতে পারবে, শুধু যদি নিয়মটুকু জানা থাকে। আমি প্রথমটা নিয়মটা তোমাদের দেখাই, তারপরে বলি। বলছে ডিটারমিনার এবং প্রিপোজিশন। তো ডিটারমিনার এবং প্রিপোজিশন কিন্তু একটু আগে তোমাদের সাথে আমার আলাপ হয়েছে। তো ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝে প্রদত্ত ওয়ার্ডটি হবে নাউন।
তার অর্থ কি? এই আমাদের ডিটারমিনার, দেখো একটু আগে লিস্ট দেখিয়েছি, এই দেখো প্রিপজিশনের লিস্টও দেখিয়েছি। ডিটারমিনার এবং প্রিপজিশনের মাঝের শব্দটি হবে কি? নাউন। তাহলে এই শব্দটি যেই ফর্মেই থাকুক না কেন, তোমাকে নাউন বানাইতে হবে। এখানে প্রদত্ত ডিটারমিনার দা, এই যে এটি দেখাইলাম, এবং প্রিপজিশন অফ, এই যে অফটা দেখাইলাম, এর মাঝে প্রদত্ত অ্যাডজেক্টিভ ওয়ার্ড অ্যাবল, এই আমাদের অ্যাবল এর নাউন ফর্ম বসবে, তার মানে এটিকে আমরা নাউন বানাবো। অ্যাবলের সাথে যখন আমরা শব্দের সাথে আই টু আই, অ্যাবিলিটি অর্থাৎ আই টু আই যুক্ত করে দিই অ্যাবলের শেষে, তখন সেটা নাউন হয়ে যায়। এই ফরমেশন তোমাদের মুখস্থ করতে হবে, তোমরা কিন্তু পড়বে, বারবার পড়বে, বারবার মুখস্থ করা লাগে না, বারবার পড়লেই তখন এই যখন সলিউশন করতে যাবে তখন তোমাদের এগুলো মনে পড়ে যাবে। তার মানে বলবো অ্যাবিলিটি। তো দেখো আমরা উত্তর লিখলাম অ্যাবিলিটি। এইবার সেন্টেন্সটার বাংলা করি আমরা। দেখো আমরা বাংলা না করেই কিন্তু উত্তর বলেছি। লিটারেসি মিনস দ্য অ্যাবিলিটি অফ রিডিং অ্যান্ড রাইটিং। সাক্ষরতার অর্থ হলো লিখতে এবং পড়তে এবং লিখতে পারার সামর্থ্য। তাহলে সাক্ষরতা কাকে বলে? এই যে আমরা যারা নাম স্বাক্ষর করতে পারে তাদের কতটুকু যোগ্যতা থাকতে হবে? লিখতে এবং পড়ার যোগ্যতা থাকতে হবে। এটা কিন্তু আগে ছিল, এখন চেঞ্জ হয়েছে। তারপর আসো, বাট নাওয়াডেজ, কিন্তু আজকাল দ্য টার্ম হ্যাজ বিন এক্সপ্যান্ড। বাংলাটা পরে বলছি, আমরা এটা নিয়মটা দেখিনি। বলছে এ আমাদের বি ভার্ব আছে, তোমরা নিশ্চয়ই একটু আগে তোমাদেরকে বি ভার্ব দেখিয়েছি, কিন্তু তার মধ্যে এটি আছে। বি ভার্বের পরে যখন কোনো শব্দ এখানে দেওয়া থাকবে, সেটি সাধারণত পাস্ট পার্টিসিপল হয়। দেখো আমরা নিয়মটা যদি একটু দেখি, তারপর তোমার আলাপ করছি। বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, এদের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে যদি বাক্যটি প্যাসিভ ভয়েস হয়। তাহলে কি হলো? অর্থাৎ এই বাক্যটা যদি প্যাসিভ ভয়েসে হয়, তাহলে এই যে বি ভার্ব দেখছো, এরপরে এটি পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। কিন্তু এই বাক্যটা, এই যে এখান থেকে যে বাক্যটা আমরা পড়লাম এই এক্সপ্যান্ড পর্যন্ত, এই বাক্যটি যদি প্যাসিভ ভয়েস না হয়, তাহলে কিন্তু এই বি এর পরে এটা ভার্বের আইএনজি হবে। আমি দুটি উদাহরণ দিয়ে নিই, তারপর পরিষ্কার করে দেব। প্রথম বাক্যটি দেখো, আই অ্যাম টিচিং ইউ, আমি তোমাদেরকে শেখাচ্ছি। এই যে তোমরা আমার সামনে বসে আছো যারা আমার এই ক্লাসটি দেখছো, তাহলে আই অ্যাম টিচিং ইউ, আমি তোমাদেরকে শিখাচ্ছি। খেয়াল করো, এটা কিন্তু বি ভার্ব অ্যাম। তো এই যে এখানে অ্যাম আছে, আমাদের লিস্ট এই যে অ্যাম, তাহলে এটি বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব যেটা বলো না কেন। এরপরে কিন্তু ভার্বের আইএনজি লিখেছি আমি, কিন্তু আমি এখানে কিন্তু বলেছি যে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে যদি বাক্যটি প্যাসিভ ভয়েস হয়। তাহলে আমি এখানে পাস্ট পার্টিসিপল লিখিনি, কারণ এটি অ্যাক্টিভ ভয়েস। তাহলে এটি প্যাসিভ ভয়েস নয় কেন? এটি পরিষ্কার বলবো, আজীবন মনে রাখবে কিন্তু। খেয়াল করো, টিচিং মানে শিক্ষা দেওয়া, এই কাজটি আমি নিজেই এখানে করছি। অর্থাৎ বাক্যে ব্যবহৃত সাবজেক্ট যখন এই ভার্বের কাজটি নিজেই করে, তখন সেটাকে কন্টিনিউয়াস, অর্থাৎ ভার্বের বি ভার্বের পরে তখন আইএনজি ফর্ম লিখতে হবে। অর্থাৎ একটি বাক্যের মধ্যে বি ভার্ব আছে এবং তারপর একটি ভার্বের ব্যবহার তোমাকে করতে বলা হয়েছে, কোন ফর্মে লিখবা? নির্ভর নির্ভর করবে এই ভার্বের কার্য যদি এই সাবজেক্ট নিজেই করে, তাহলে এটাকে পাস্ট পার্সিবল ফর্মে লেখা যাবে না। আর যদি এই ভার্বের কাজ এই সাবজেক্ট নিজে না করে অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়, তখন বি ভার্বের পরে হবে পাস্ট পার্টিসিপল। তাহলে আই অ্যাম টিচিং ইউ, আমি তোমাদেরকে শিখাচ্ছি, এই শেখানোর কাজটি কি করছে? এই সাবজেক্টে করছে। আবার দেখো, ইউ আর লিসেনিং টু মি, তোমরা আমার কথা শুনছো, এই শোনার কাজটা কারা করছে? ইউ, এই সাবজেক্টে। তাহলে এখানেও ভার্বের কাজটি সাবজেক্টে করছে, এখানেও ভার্বের কাজটি এই সাবজেক্টে করছে। তাই আমরা বি ভার্বের পরে আমরা এটা এবং এটা কোনোটাই পাস্ট পার্টিসিপল লিখতে পারি নাই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই দুটো আমরা বুঝতে পারলাম, এই দুটো আমাদের আর দরকার নেই, এই দুটো মুছে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, এইটা আমরা কি এই বি ভার্বের পরে এটা কি আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে লিখবো নাকি আইএনজি ফর্মে লিখবো? এইবার বাংলা করে নেব আমি। বাট নাওয়াডেজ, কিন্তু আজকাল, দ্য টার্ম শর্তটি, মানে এই যে এখানে একটা শর্ত ছিল, কি শর্ত ছিল? সাক্ষরতার সামর্থ্য বলতে বুঝাবে একজন লিখতে এবং পড়তে পারে কিনা। বাট নাওয়াডেজ, কিন্তু আজকাল, দ্য টার্ম হ্যাজ বিন এক্সপ্যান্ড, এখন এই শর্তটি এক্সপ্যান্ড প্রসারিত হয়েছে। তাহলে দেখো, এক্সপ্যান্ড মানে হচ্ছে প্রসারিত হওয়া, অর্থাৎ বৃদ্ধি পাওয়া, বড় হওয়া, প্রসার ঘটা। তাহলে নাওএডেজ, বাট নাওএডেজ আজকাল, দ্য টার্ম হ্যাজ বিন এক্সপ্যান্ড, এখন আমি এক্সপ্যান্ডিং বলবো না পাস্ট পার্সন ফর্ম এক্সপ্যান্ডেড বলবো? আমি বলবো এক্সপ্যান্ডেড। কেন বলবো? এবার বলছি আবার। বাট নাওএডেজ, কিন্তু আজকাল, দ্য টার্ম হ্যাজ বিন এক্সপ্যান্ডেড, এই শর্তটি প্রসারিত হয়েছে। বলো, এটি হচ্ছে আমাদের ভার্ব। এই যে শর্ত প্রসারিত হয়েছে,
এই শর্ত প্রসারিত কাজটি কারা করেছে? এই টার্ম, এইটি সাবজেক্ট, এটা নিজে তো করেনি। মানুষে এইটার শর্তটাকে প্রসারিত করেছে। কিন্তু এই ভার্বের সাবজেক্ট কিন্তু এখানে মানুষ নয়। এখানে শর্ত। অর্থাৎ সাধারণত বস্তুবাচক নাউন প্রোনাউন যখন ভার্বের সাবজেক্ট হয়, সেটা সাধারণত অ্যাক্টিভ ভয়েস হয় না। হয় না তা নয়, আমি কিন্তু সাধারণত বলছি। তোমরা দেখবে যখন বি ভার্বের পরে কোনো ভার্ব দেখবে, সেই ভার্ব পরিবর্তন করতে বলবে, তার সাবজেক্টটি যদি বস্তুবাচক হয়, প্রথমে মনে রাখবে এটি পাস্ট পার্সন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে এখানে বস্তুবাচক থাকা সত্ত্বেও কিন্তু এটি অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ বি ভার্বের পরে ভার্বের আইএনজি হতে পারে। এটা নির্ভর করবে যে এই ভার্বের কাজ এই সাবজেক্ট করছে কি করছে না। যদি এই সাবজেক্ট নিজে না করিয়ে কাজটি অন্যর দ্বারা সম্পাদিত হয়, তখন কিন্তু বি ভার্বের পরে আইএনজি লেখা যাবে না। যেমন, বাট নাওএডেজ দ্য টার্ম হ্যাজ বিন এক্সপ্যান্ডেড। কিন্তু আজকাল এই শর্তটি প্রসারিত হয়েছে, অর্থাৎ শর্ত এখন বেড়ে গিয়েছে, শর্তের সাথে আরো অনেক কিছু যোগ হয়েছে। যোগটা কারা করেছে? এই টার্ম, শর্ত নিজেই শর্ত যোগ করেনি, মানুষে যোগ করেছে। তার মানে বাক্যটি হওয়ার কথা ছিল এমন, বাট নাওএডেজ দ্য টার্ম হ্যাজ বিন এক্সপ্যান্ডেড বাই পিপল, বাই সায়েন্টিস্ট, বাই মেনি আদার্স পিপল। অনেক লোকেদের দ্বারা এটা এক্সপ্যান্ড করা হয়েছে। তাহলে বুঝতে পারলাম এই ভার্বের কাজ এই সাবজেক্ট করছে না। যেমনটি আমাদের এখানে দেখেছিলাম, ভার্বের কাজ সাবজেক্ট নিজে করেছিল, তাই আইএনজি লিখেছিলাম। যেহেতু এই ভার্বের কাজ এই সাবজেক্ট নিজে করেনি, তাই আমরা এটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে লিখব। তাই আমরা উত্তর লিখে দিলাম এক্সপ্যান্ডেড। অনেক কথা বলেছি, যদি তোমরা মনোযোগ দিয়ে শুনে থাকো, জীবনে ভুল হওয়ার কথা নয়। তারপরে আসো, ইট ইনক্লুডস। আরেকটা কথা বলে রাখি, এই যে দেখো, এখানে নিয়মটুকু কিন্তু ছোট আকারে, কিন্তু আমি কিন্তু অনেক কথা বলেছি। তা আমি যেখান থেকে তুলে এনেছি এই ছোট্ট নিয়মটুকু, আমি কিন্তু সবটুকু আনি নাই, অল্প একটু নিয়ে এসেছি। আর আমি অল্প সব কথা মুখে বলছি। কেন মুখে বলছি? কারণ এখানে আমার এত জায়গা নেই এত নিয়ম লেখা। কিন্তু আমি যেখান থেকে এই নিয়মটা তুলে নিয়ে এসেছি, সেই জায়গাটা তোমাদের আমি দেখাবো। সেখানে এই যে এখানে যে ব্যাখ্যা দিলাম, সেই ব্যাখ্যাটা কি পরিমাণে সেইখানে দেওয়া আছে সেটি দেখাবো তোমাদের। তারপরে আসো, ইট ইনক্লুডস, এই যে বলছে এই শর্তের মধ্যে যোগ হয়েছে, ইট মানে এই শর্তের কথা বলছে। ইট ইনক্লুডস, এই শর্তের মধ্যে যোগ হয়েছে, কি কি যোগ হয়েছে? দ্য অ্যাবিলিটি অফ ইউজিং ল্যাঙ্গুয়েজ, ভাষা ব্যবহারের যোগ্যতা, ভাষা ব্যবহারের সামর্থ্য যোগ হয়েছে। তারপর কম্পিউটিং, গণনার যোগ্যতা থাকতে হবে। যদি সাক্ষরতা সে সাক্ষরতা অর্জন করেছে এটা বলতে হলে তার ভাষা ব্যবহারের দক্ষতা থাকতে হবে, তাকে গণনার দক্ষতা জানতে হবে। অ্যান্ড সলভিং ম্যাথমেটিক প্রবলেমস। এইটুকু পরে পড়ি, আগে নিয়মটা তোমাদের উত্তরটা সমাধান করে দিই। বলছে সলভিং ড্যাশ ম্যাথমেটিক প্রবলেম। খেয়াল করো, প্রবলেমস এটি হচ্ছে নাউন, এটি নাউন। তো নাউনের আগে আমাদের একটি গ্যাপ ওয়ার্ড আছে। কিসের আগে? নাউনের আগে। তো আমরা নিয়মটি দেখে আসি। নিয়মটি বলছে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এই নাউন তার আগে অ্যাডজেক্টিভ বসে। আর ঘুরিয়ে বললে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, এই অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তাহলে আমরা বুঝলাম, যদি এখানে অ্যাডজেক্টিভ দেওয়াই থাকতো, এখানে পরিবর্তন করতে বলতো, তাহলে এটাকে আমরা নাউন বানাইতাম। কিন্তু এখানে নাউন দেওয়া আছে, নাউনের আগে পরিবর্তন করতে বলেছে, তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বানাবো। এখানে প্রদত্ত ম্যাথমেটিক ওয়ার্ডটি একটি নাউন, এই শব্দটি একটি নাউন, এটিও নাউন। দুটি নাউন পাশাপাশি লেখা যাবে না, এখন এটাকে একটু পরিবর্তন করতে হবে। এরপর প্রদত্ত প্রবলেম ওয়ার্ডটিও নাউন, এটিও নাউন। তাই আমরা প্রথম ওয়ার্ডটিকে অ্যাডজেক্টিভ ফর্মে লিখব। তাহলে এই যে নাউনের আগে যেই শব্দটি থাকবে সেটির কাজ হবে নাউনের গুণ প্রকাশ করা। তাহলে এটিকে আমরা কি লিখব? অ্যাডজেক্টিভ ফর্মে লিখব। তো ম্যাথমেটিকের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ম্যাথমেটিক্যাল। এই যে রুট ওয়ার্ডের সাথে এইগুলা যোগ করলে অ্যাডজেক্টিভ হয়। খেয়াল করে যে এল যোগ করলে অ্যাডজেক্টিভ হয়। তো এইটা তো এই একটা দুটো দেওয়া আছে, নিয়ম কিন্তু একটা দুটো নয়, এটি তোমাদের পড়তে হবে। তোমরা বইয়ের মধ্যে থেকে পড়ে নেবা। তাহলে এল যোগ করলে ম্যাথমেটিক্যাল প্রবলেমস, অর্থাৎ গাণিতিক সমস্যা। তাহলে আমরা বসিয়ে দিলাম ম্যাথমেটিক্যাল। এবার এই সেন্টেন্সটার বাংলা বলি। ইট ইনক্লুডস, এই শর্তের মধ্যে যোগ হয়েছে দ্য অ্যাবিলিটি অফ ইউজিং ল্যাঙ্গুয়েজ, ভাষা ব্যবহারের সামর্থ্য, কম্পিউটিং গণনার সামর্থ্য, সলভিং ম্যাথমেটিক্যাল প্রবলেমস এবং গাণিতিক সমস্যা সমাধানের যোগ্যতা বা সামর্থ্য থাকতে হবে। অ্যান্ড সো অন, এবং আরও অনেক কিছু। তাহলে দেখো, আগে সাক্ষরতা বলতে বোঝাই তো কি? রিডিং অ্যান্ড রাইটিং, লেখা এবং পড়া। এখন কি করে? যোগ যোগ বিয়োগ জানতে হবে, গুণ ভাগ জানতে হবে, আর ভাষা ব্যবহার করতে হবে, গণনার সামর্থ্য থাকতে, এবং আরো অনেক কিছু, সেগুলো এখানে দেয় নাই। যাই হোক, রিডিং দিস রিডিং দিস এটা সরি রিগার্ডিং দিস, এই বিবেচনায় দ্য লিটারেসি রেট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সাক্ষরতার হার ইজ স্টিল পোর, এখনো খুব গরিব। গরিব বলতে কি বুঝেছে? কম। তাহলে রিগার্ডিং দিস, এই বিবেচনায়, আমি এটাকে রিডিং পড়ছিলাম বারবার, রিগার্ডিং দিস এই বিবেচনায় দ্য লিটারেসি রেট ইন আওয়ার কান্ট্রি ইজ স্টিল পোর,
এখনো আমাদের দেশে সাক্ষরতার হার, লিটারেসি রেট, সাক্ষরতার হার স্টিল পোর, খুব কম। অ্যান্ড ড্যাশ লিটারেট ম্যান ইজ ড্যাশ এক্সপ্লয়েড বাই দ্য ক্লেভার ম্যান ইন আওয়ার সোসাইটি। অ্যান্ড, খুব সহজ নিয়ম, এইটা ডিটারমিনার, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এই ম্যান, এটি নামবাচক বা নাউন, এটিও ধরতে পেরেছো। তাহলে ডিটারমিনারের পরে নাউন আছে। আজকেই আমরা পড়েছি, কোথায় পড়েছি? এই যে দা, না এটা না, কোথায় পড়েছি যেন? এটার মধ্যে কি আজকে পড়েছি? না, আমি উদাহরণে দেখিয়েছিলাম। আচ্ছা, এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটি আমাদের ডিটারমিনার, এটি হচ্ছে নাউন। আজকে তোমাদের এই কথা আমি বলেছি যে ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি কোনো শব্দ থাকে, ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি কোনো শব্দ থাকে, তাহলে সেই শব্দটি হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, নিয়মটা আমরা দেখে নিই। বলছে ডিটারমিনার বা নাউন বসে। দেখো, এই ডিটারমিনার, এই যে তারপরে ম্যান, নাউন আছে, কিন্তু কষ্টের কথা হচ্ছে এর মাঝখানে আরেকটা শব্দ ঢুকে গেছে। তাহলে সেইটার কি করব? ডিটারমিনার আছে, নাউন আছে, কিন্তু এর মাঝের শব্দটির কি করব? এবার দেখো, তবে ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে, তবে উক্ত ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে। তাহলে এই যে আমাদের এখানে শব্দটি লিটারেট, এইটিকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। এখানে ডিটারমিনার অ্যান, এখানে ডিটারমিনার অ্যান, এই যে অ্যান, এবং নাউন ম্যান, এই যে ম্যান, এর মাঝে প্রদত্ত অতিরিক্ত একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড লিটারেট দেওয়া আছে। এই দেখো, অ্যাডজেক্টিভ দেওয়াই আছে, কিন্তু আমরা কি বলছি যে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসবে, কিন্তু লিটারেট মানে শিক্ষিত, এটি নিজেই অ্যাডজেক্টিভ। লিটারেট ম্যান, শিক্ষিত মানুষ, এই ম্যানের গুণ প্রকাশ করেছে, তাহলে এটা তো নিজেই অ্যাডজেক্টিভ। তাহলে উপায়টা কি? উপায় আছে। নিয়ম অনুযায়ী আমাদের উত্তরটিও হবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমাদের এই নিয়ম অনুসারে এই ডিটারমিনার নাউন এর মাঝখানে বসবে, সেটি অ্যাডজেক্টিভ হবে। তাই আমরা লিটারেট অ্যাডজেক্টিভ ওয়ার্ডটির বিপরীত শব্দ লিখে দেব। এই কথাটি ভালো করে মনে রাখবে। যদি কোথাও গিয়ে দেখো যে ডিটারমিনার এবং নাউন আছে, তো তার মাঝখানে একটি অ্যাডজেক্টিভ লাগে, কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে এই ব্র্যাকেটে অ্যাডজেক্টিভ, তখন জাস্ট ওই অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ লিখে দিবে। তো লিটারেট মানে হচ্ছে শিক্ষিত, আর এর বিপরীত শব্দ বাংলায় বলবো অশিক্ষিত, আর ইংরেজিতে বলবো ইলিটারেট, অর্থাৎ এর সাথে, এই অ্যাডজেক্টিভের সাথে একটা ইল যোগ করলে এখানে নাই, সরি, এই যে হ্যাঁ, আমরা অ্যান্টোনিম ওয়ার্ড যোগ করবো, তো হ্যাঁ, বিপরীত শব্দে লিখবো এই যে ইল, এই ইল যোগ করলে শব্দটি ইলিটারেট হবে, তখন শিক্ষিত থেকে শব্দটি অশিক্ষিত হয়ে যাবে। লিটারেটও অ্যাডজেক্টিভ, ইলিটারেটও অ্যাডজেক্টিভ, নিয়মে আমাদের অ্যাডজেক্টিভই বসবে। তাহলে আমরা লিখে দিলাম ইলিটারেট। ম্যান ইজ ড্যাশ বাই দ্য ক্লেভার ম্যান ইন আওয়ার সোসাইটি। বলছে ইজ ড্যাশ এক্সপ্লয়েড বাই দ্য ক্লেভার ম্যান ইন আওয়ার সোসাইটি। এখন কথা, এখানে একটা বি ভার্ব আছে, এখানে ভার্ব দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বি ভার্বের পরে, এর আগে কিন্তু এই যে আমরা কোথায় দেখেছিলাম, এইটি বুঝাইতে গিয়ে অনেক বুঝিয়েছি তোমাদের, বিতে অনেক সময় দিয়েছি। দেখো, ওই একই ব্যবহার এখানে চলে এসছে। বলছে এইটি আমাদের বি ভার্ব, এইটি আমাদের ভার্ব। এখন এই বি ভার্বের পরে আমি আইএনজি লিখবো নাকি পাস্ট পার্টিসিপল লিখব? অর্থাৎ এটি যদি প্যাসিভ ভয়েস হয়, তাহলে পাস্ট পার্টিসিপল লিখব, আর যদি অ্যাক্টিভ ভয়েস হয়, তাহলে ভার্বের আইএনজি লিখব। ভার্বের আইএনজি কখন লিখব? যদি এই ভার্বের কাজ এই বাক্যে ব্যবহৃত সাবজেক্ট নিজেই করে। খেয়াল করো, অ্যান ইলিটারেট ম্যান, আমরা ইলিটারেট বলেছি, একজন অশিক্ষিত মানুষ ইজ এক্সপ্লয়েট, সরি, ইজ এক্সপ্লয়েট, এক্সপ্লয়েট মানে শোষিত হওয়া। তাহলে একজন অশিক্ষিত মানুষ শোষিত হয় না শোষিত করে? অশিক্ষিত মানুষ কাউকে শোষিত করতে পারে না, সে শোষিত হয়। তাহলে দেখো, এই শোষিত হয় কার দ্বারা? এই কথাগুলো এইদিকে থাকবে। তার অর্থ কি? এই ভার্বের কাজ, এই অ্যান ইলিটারেট ম্যান, এইটা সাবজেক্ট, এই অশিক্ষিত লোকটি এই ভার্বের কাজ নিজে করতে পারছে না, সে কাজের শিকার হচ্ছে। তাহলে যদি কাজের শিকার, সে কাজ নিজে না করে অন্যের দ্বারা শিকার হচ্ছে, তখন আমরা এটাকে আর অ্যাক্টিভ ভয়েস বলতে পারবো না। আমরা যদি জানতাম যে এই সাবজেক্ট এই ভার্বের কাজ নিজেই করছে, অর্থাৎ এই অশিক্ষিত লোকটি নিজেই কাউকে শোষণ করছে, তখন আমরা বলতাম ইজ এক্সপ্লয়টিং। কিন্তু এই অশিক্ষিত লোকটি নিজে শোষিত হচ্ছে অন্যের দ্বারা, এই যে এখানে লেখা আছে দেখো, বাই দ্য ক্লেভার ম্যান, চালাক লোকেদের দ্বারাই সে শোষিত হয়। অর্থাৎ এটাকে আমরা এখন লিখব প্যাসিভ ফর্মেতে। প্যাসিভ ফর্ম হলে কি হবে? বি ভার্বের পরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব, তার সাথে আমরা লিখে দিলাম এক্সপ্লয়েটেড। এই যে নিয়মটা দেখানো হয় নাই, বি ভার্বের পরে যখন মূল ভার্বের সংশোধন করতে হবে, লিখতে বলা হয়, তখন সাধারণত উক্ত বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, সাধারণত কেন বলছি তোমাদের একটু বলে দিই। আসলে বি ভার্বের পরে আইএনজি ব্যবহার করা খুবই সহজ। তো তোমরা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের এইরকম ব্যবহার দেবে না যে বি ভার্বের পরে সরাসরি ভার্বের আইএনজি লিখে দিবা। এই জন্যই তোমাদের একটু কৌশলে এটা প্যাসিভ ফর্মে সাধারণত দেওয়া থাকবে, এবং সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। কিন্তু বি ভার্বের পরে আইএনজি ব্যবহার করতে দেবেই না,
এমন শর্ত কিন্তু নাই। সেটিও হয়তো ব্যবহার থাকতে পারে কিন্তু হাজারে ১০০-২০০ তে ১০০-২০০ বারের মধ্যে ২-৪ টি থাকবে। আর তোমাদের অধিকাংশই করতে হবে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ প্যাসিভ ভয়েস। এইবার আমরা উত্তরটি লিখে দিলাম এক্সপ্লয়েটেড। তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দুটো প্রশ্ন দেখাবো। এই একটি সলিউশন করলাম। আমি প্রথমে তোমাদের বলেছি যে তোমাদের ৫ টি গ্যাপ থাকবে। ৫ টি গ্যাপেই তোমরা ৫ নম্বর পাবে। কিন্তু এই বছর যারা ক্লাস ৯ এ অর্থাৎ ২০২৫ সালে যারা ৯ এ তারা কিন্তু এখানে ১০ টি গ্যাপ পাবে। সেখানে কিন্তু ১০ টি গ্যাপে তাদেরকে ৫ পাবে। তারা ১০ টি গ্যাপে ৫ আর তোমরা ৫ টি গ্যাপে ৫। তো আমি তোমাদেরকে আরেকটি প্রশ্ন দেখাবো। আরেকটি প্রশ্ন দেখিয়ে আজকের ক্লাস শেষ করব। তার মানে ক্লাসটা একটু লম্বা হবে। তো তোমাদের বলেছিলাম যে এখানে আমি ছোট, ছোট করে নিয়মগুলা দেখাচ্ছি। কিন্তু বইয়ে কিন্তু এগুলো খুব বড় করে দেওয়া আছে। বইয়ে বড় করে দেওয়া কেন? কারণ বই যখন তোমরা পড়ো তখন তো আর আমি থাকি না। আমার নিজে লেখা স্টুডেন্ট হ্যান্ডবুক বুক থেকে কিন্তু আমি এই ক্লাসগুলা করছি। ওই সময় তো আর আমি তোমাদের সাথে থাকি না। এইজন্য বড় করে দেওয়া। কিন্তু আমার এখানে কিন্তু ছোট করে লিখেছি। তো আমি তোমাদেরকে ছোট করে দেখাবো যে আমার বইয়ের মধ্যে এই উত্তরগুলা কিভাবে দেওয়া আছে। এটা দেখেই তারপর আমার ক্লা ২য় ক্লাসটি শুরু করব। আজকের ২য় ক্লাসটি শুরু করব। তো চলো আমরা বইয়ের মধ্যে এই নিয়মগুলো কিভাবে দেওয়া আছে এবং এই প্রশ্নটা আমি কোথা থেকে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে আসি। বন্ধুরা এই হলো আমার স্টুডেন্টস হ্যান্ডবুক 10 এর চ্যাপ্টার 6। অর্থাৎ তোমরা জানবে তোমরা যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তোমাদের এটি চ্যাপ্টার 6 কেন দিয়েছি তোমাদের এই প্রশ্নটি ৬ নম্বর প্রশ্ন হবে। সাফিক্স প্রিফিক্স প্রশ্ন নম্বর হবে কোয়েশ্চেন নম্বর হবে তোমাদের ৬ কিন্তু যারা 9 10 এ তাদের এই সাফিক্স প্রিফিক্সের কোয়েশ্চেন নম্বর হবে ৮। ওরা ৮ নম্বরের প্রশ্ন নম্বর ৮ হবে আর তোমাদের জন্য কোয়েশ্চেন নম্বর হবে 6। তো এই বই থেকে আমি তোমাদের এগুলা দেখাচ্ছি যে এখানে যেগুলো দেখছি এগুলো সব নিয়ম। তো এই নিয়ম তো তোমরা পড়বে এটা সব বইয়ের মধ্যেই থাকে। এই যে ওয়ার্ড ফরমেশন যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে কি করে তোমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন বানাবে। তারপর দেখো আবার নিয়ম। এই নিয়ম আ ২য় সেপ ২য় স্টেপের নিয়ম। তারপরে আরো যেগুলো আমি তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে দেখো এইখান থেকে হচ্ছে আমি এই যে এখান থেকে এনালাইজ খেয়াল করো। এই দেখো নিয়মগুলা আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে সেইভাবে নিয়মগুলা বিশ্লেষণ কাজ বড়, বড় আকারে। কিন্তু আমি আজকে তোমাদের যেখান থেকে দেখাচ্ছি সেই প্রশ্নটা দেখাবো। আমি তোমাদের বলতে আজকে দেখাচ্ছি এটি মনে হয় ৯ নম্বর প্রশ্ন দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখো, এই প্রশ্নটি তোমাদের আজকে আমি দেখাচ্ছি। তো এই প্রশ্নের নিয়মগুলা কই দেখো এখানে শব্দার্থ আছে কিন্তু। তারপর দেখো এই যে ডিটারমিনার এইগুলাই তোমাদের সাথে দেখো এই যে বি নম্বরে কিন্তু এতগুলা ডিসকাশন আছে। কিন্তু আমি কিন্তু ওখানে মাত্র ২ লাইনে তোমাদেরকে দেখিয়েছি আর বাকি কথাগুলো সব এখানে আছে। আর আমি মুখে বলেছি। তো এই বইয়ের মধ্যে আছে কারণ তোমরা যখন বইটি পড়বে তখন তো আর আমি তোমাদের সাথে থাকব না। তখন এখানে আমাকে সমস্ত কথাই বইয়ের মধ্যে লিখতে হয়েছে যে নিয়মটি কেন এমন হলো। এইভাবে দেখো এই যে সি, ডি, ই প্রত্যেকটি জায়গায় কিন্তু বড়, বড় আকারে নিয়ম দেওয়া আছে। বুঝতেই পারছো? তা এরপরে আমি তোমাদেরকে আরেকটি ক্লাস দেখাবো সেটি হচ্ছে ৭ নম্বর থেকে দেখাবো। হ্যাঁ, এই যে এইটা। Early rising is the habit of get up early in the morning. এইটা আমি তোমাদেরকে এখন সলিউশন করব। তো এখানেও দেখো, এখানেও কিন্তু সবগুলো ১ম ওয়ার্ড মিনিং দেওয়া আছে যদি প্রয়োজন পড়ে এই যে এগুলোর নিয়ম দেওয়া আছে। এখানেও সবগুলোর নিয়ম দেওয়া আছে। তো চলো আমরা এখন ক্লাসটি শুরু করি। তারপর তোমাদেরকে আমি আজকে বইটি তোমরা কিভাবে পেতে পারো সেটিও তোমাদেরকে দেখাবো। চলো আমাদের ক্লাসের বাকি অংশ শেষ করি। হ্যাঁ, এইখানে আমাদের ক্লাসটি ছিল। এই ৫ টা নিয়ম আমরা সলিউশন করেছি। এই ৫ টা যখন আমরা সলিউশন করেছি এখন আমরা ২য় ক্লাসটায় যাব। ২য় ক্লাসটা হচ্ছে বলেছিলাম এই যে এইটা। Early rising is the habit of get up from bed early in the morning. এইটি হচ্ছে আমাদের ২য় প্রশ্ন। দেখো এখানেও ৫ টি প্রশ্ন আমরা দিয়েছি। এই ৫ টি প্রশ্নে তোমরা সলিউশন করতে পারলে ৫ এ ৫ পাবে। কিন্তু 9 এর ছাত্ররা ১০ টি সমাধান করে পাবে ৫ আর তোমরা ৫ টি সমাধান করে ৫ পাবে। আচ্ছা, এবার দেখো ১ম নিয়মটি। বলছে প্রিপজিশনের পরে নাউন বসে। খেয়াল করো এইটা হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশনের পরে নাউন বসে এটি কি আজকে তোমাদের আমি বলেছি? মনে আছে তো একদম শুরুতে কিন্তু আলাপ করেছিলাম যে প্রিপজিশনের পরে নাউন বসে, প্রোনাউনও বসে। তো যাই হোক এখানে প্রিপজিশন অফ এর পরে ব্যবহৃত গেট ভার্বটির আইএনজি ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম লিখলে সেটি ভার্বের নাউন ফর্ম বা জেরান্ড হবে। তাহলে এখানে দেখো এখানে সরাসরি কোনো নাউন তো নেই, আছে একটি ভার্ব গেট। এখন এই ভার্বটাকে আমাদের নাউন বানাইতে হবে। যেহেতু আমরা জানি প্রিপজিশনের পরে কি বসে? নাউন বসে। এখন এটাকে আমরা নাউন বানাবো। তো তোমরা জানো ভার্বের আইএনজি রূপ কখন নাউন হয়? সবাই কি জানো? আচ্ছা আমি একটু উদাহরণ দিই তো আরেকটু অতিরিক্ত উদাহরণ দেই। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। খেয়াল করো সুইম ভার্বের আইএনজি এটি। সুইম ভার্বের এটি আইএনজি। আর এখানে ভার্বটা হচ্ছে মূল ভার্বটা হচ্ছে ইজ। তাহলে মূল ভার্বের সাবজেক্টটা কি? সুইমিং। অর্থাৎ ভার্বের আইএনজি
যখন কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন সেটি কিন্তু নাউন হয়ে যাবে। এই জাতীয় ভার্বের আইএনজি ফর্ম নাউনকে আমরা বলি জেরান্ড। এদেরকে আমরা জেরান্ড বলি। কখন? যখন কোনো ভার্বের আইএনজি আরো একটি ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন তাদেরকে আমরা নাউন হিসেবে কাউন্ট করব। আর এই জাতীয় নাউনকে আমরা বলি জেরান্ড। এটা বুঝলাম। আরেকটি বাক্য দেখি। আই লাইক সুইমিং। আমি পছন্দ করি। প্রশ্ন হচ্ছে কি পছন্দ করি? সাঁতার কাটা। খেয়াল করো, এটি হচ্ছে এই সুইমিং। এবার সুইমিং লিখেছি লাইক ভার্বের অবজেক্ট হিসাবে, এই বাক্যের অবজেক্ট হিসাবে লিখেছি। তাহলে দেখলাম যে ভার্বের আইনজি যখন বাক্যের সাবজেক্ট হবে তখন সেটা নাউন হবে। ইংরেজিতে তাদেরকে আমরা জেরান্ড বলছি। আবার ভার্বের আইনজি যখন একটি বাক্যের অবজেক্ট অংশে ভার্বের পরে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন সেটাকেও আমরা নাউন বলবো এবং ইংরেজি ভাষায় তাদেরকে আমরা জেরান্ড বলবো। তাহলে আমরা বুঝলাম ভার্বের আইএনজি ভার্বের সাবজেক্ট এবং ভার্বের পরে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে তাদেরকে আমরা নাউন বলবো এবং ইংরেজির নামটি হচ্ছে জেরান্ড। আবার দেখো, আই অ্যাম ইন্টারেস্টেড ইন সুইমিং। আমি সাঁতার কাটায় খুব আগ্রহী। তাহলে এইখানে একটা ইন আছে, আবারও কিন্তু সুইমিং ভার্বটি আমি ব্যবহার করি। আমি একই ভার্ব বারবার কেন ব্যবহার করেছি? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। খেয়াল করো, এই হচ্ছে ইন প্রিপোজিশন। তো যখন কোনো প্রিপোজিশনের পরে ভার্বের আইনজি বসবে তখনও কিন্তু সেটা নাউন হবে এবং সেই নাউনকেও আমরা ইংরেজির ভাষায় বলবো জেরান্ড। তাহলে এই সুইমিং জেরান্ড, এখানে সুইমিং জেরান্ড, এখানেও সুইমিং জেরান্ড। এইবার আসো, এই হচ্ছে আমাদের অফ প্রিপোজিশন। এখানে কিন্তু আমাদের ইন প্রিপোজিশন ছিল এইখানে, আর এখানে হচ্ছে আমাদের প্রিপোজিশনটা হচ্ছে অফ। খেয়াল করো, এখন অফের পরে এই যে ভার্ব দেওয়া আছে তাহলে সেই ভার্বটাকে আমরা নাউন বানাবো। নিয়ম অনুসারে প্রিপোজিশনের পরে নাউন, তাহলে সেটাকে আমরা ভার্বের আইনজি লাগিয়ে দেবো। আইনজি লাগিয়ে দিয়ে সেটাকে গেটিং করে দেবো। যখনই গেটিং করে দেবো তখন সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আর ইংরেজিতে সেটার নাম হবে কি? জেরান্ড। অর্থাৎ প্রিপোজিশনের পরে যখন ভার্বের আইনজি হবে তখন সেই প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে সেটিকেও আমরা বলবো নাউন বা জেরান্ড। তাহলে আমরা উত্তর লিখে দিলাম। এটা মুছে দিয়ে এখন আমরা উত্তরটি লিখবো হচ্ছে গেটিং। এটি জেরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপর আসো, ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং অ্যান আর্লি ড্যাশ রাইজ। অ্যান আর্লি ড্যাশ রাইজ, এইখানে দেখো একটি ডিটারমিনার আছে। তোমাদের মনে আছে তো যে ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। তা আর্লি এইটা তো নাউন নয়, তাহলে এইটা হচ্ছে অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভ হইতে পারে। আর্লি আর্লি ওয়ার্ডটি এরা নিজেরাই অ্যাডজেক্টিভ এবং নিজেরাই অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, তাহলে এটি নাউন নয়। আর এই যে ক্যান এনজয়, এটা কিন্তু ভার্ব। তাহলে এই ভার্বের সাবজেক্ট হিসেবে একটা নাউন থাকতে হবে। তাহলে এই দুটিকে আমরা নাউন বলতে পারছি না, এটিকে আমাদের নাউন বানাইতে হবে। আবার নিয়ম হচ্ছে ডিটারমিনারের পরে কিন্তু একটি নাউন থাকতেই হবে, তার মাঝখানে অ্যাডজেক্টিভ থাকলে থাকতে পারে। তাহলে এটিকে আমাদের বানাইতে হচ্ছে কি? বাধ্য হয়ে আমাদেরকে বানাইতে হচ্ছে নাউন। নিয়মটি দেখো, নিয়ম হচ্ছে অ্যাডজেক্টিভের পর নাউন বসে, এই আমাদের অ্যাডজেক্টিভ, এটি আমাদের নাউন বানাইতে হবে। এটিকে আমরা অ্যাডভার্ব বানাইতে পারছি না, কারণ আমি তো বললাম আর্লি অ্যাডভার্বও হয়। যেহেতু এর পরে একটা নাউন ওয়ার্ড লাগবে, এই ভার্বের সাবজেক্ট হিসেবে একটা নাউন লাগবেই। তো নাউনের আগে কখনোই অ্যাডভার্ব লিখতে পারবো না। নাউনের আগে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এই আর্লিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটি কিন্তু আমরা চিনলাম কি করে? আমরা ধরতে পারবো যে শব্দটি অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে। ধরলাম কি করে? এটিকে যেহেতু নাউন বানাইতে হবে এই ভার্বের সাবজেক্ট হিসাবে, তাহলে আমাদের এটি হবে অ্যাডজেক্টিভ। তো বলছে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, এই আমাদের অ্যাডজেক্টিভ, এই আমাদের নাউন। এখানে অ্যাডজেক্টিভ আর্লি এর পর ব্যবহৃত রাইজ ভার্ব ওয়ার্ডটির নাউন ফর্ম লিখতে হবে। তার মানে এই ভার্বকে আমাদের নাউন বানাইতে হবে। আবার আরেকটি নিয়ম বলছে যে এইটার কথা বলছে এবার। আবার ডিটারমিনার দিয়ে শুরু হওয়া ফ্রেজটির শেষ ওয়ার্ডটিও নাউন হয়। এই যে আমাদের ডিটারমিনার, এই ফ্রেজটি এখানে এসে শেষ হয়েছে, তাহলে এখানে আমরা এইটি আমাদের নাউন হবে। তা আমরা উত্তর লিখলাম হচ্ছে রাইজার। তো নাউনের রাইজের নাউন ফর্ম কি? এই যে আর যোগ করলে অথবা আর যোগ করলে সেটা রাইজার হয়ে সেটি নাউন হবে। তারপর আসো, দ্য ড্যাশ ফ্রেশ। আচ্ছা, অফ, এইটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে কি আছে সেটা প্রিপোজিশন হিসাব করবে, এই হিসাব আমাদের দরকার নেই। এটি আমাদের ডিটারমিনার, তারপরে সরাসরি একটি শব্দ আছে। তো কি শিখেছি আমরা আজকে? যে ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। এখন ফ্রেশের নিয়মটা দেখে নিই। নিয়মটা দেখাতে নাহলে আবার তোমাদের গন্ডগোল লেগে যাবে। ডিটারমিনার পর নাউন বসে। এখানে ডিটারমিনার দা এর পর ব্যবহৃত ফ্রেশ অ্যাডজেক্টিভ ওয়ার্ডটি, এটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে আছে। অ্যাডজেক্টিভ ওয়ার্ডটির নাউন ফর্ম লিখতে হবে। তাহলে এখন ফ্রেশের নাউন কি? ফ্রেশের সাথে আমরা যখন নেস যোগ করে দিই তখন সেটা হবে ফ্রেশনেস। ফ্রেশনেস মানে হচ্ছে সজীবতা। তাহলে আমরা এখানে নাউন ওয়ার্ড লিখে দিলাম সজীবতা, ফ্রেশনেস।
শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের সেই বইটির সংক্ষিপ্ত সিলেবাস এসএসসি 2026, অর্থাৎ তোমরা যারা 2025 সালে ক্লাস 10 এ পড়ছো। এই বইটি কেবলমাত্র সংক্ষিপ্ত সিলেবাসের শিক্ষার্থীদের জন্যই। তো তোমরা যদি এই বইটি পেতে চাও তাহলে আমি দুটি মাধ্যম ব্যবহার করে বইটি পাঠিয়ে থাকি। তার একটি হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আরেকটি হচ্ছে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস। তবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস হলে বেটার হয়, এটি আমার কাছে অ্যাভেলেবল মনে হয়। তো এই বইটি যদি তোমরা পেতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল নাম্বার, একই নাম্বার 01740 এই নাম্বারে। এই বইটির মূল্য হচ্ছে ৳290। নিঃসন্দেহে বাজারে হয়তো অনেক বই তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো শর্ট সিলেবাসের উপরে। তবে আমি বইটির ভিতরে তো তোমাদেরকে দেখিয়েছি যেভাবে, এবং আমার একটা লিঙ্কও আছে, এই বইয়ের একটি ছোট্ট লিঙ্ক আছে। তোমরা যদি এই বইটি সম্পর্কে আরেকটু ডিটেলস জানতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে নক করতে পারো। আমি সেই লিঙ্কটি তোমাদেরকে দিয়ে দিলে ওখান থেকে তোমরা আরেক বইটি সম্পর্কে জানতে পারবে। আর ইতিমধ্যেই এই ভিডিওর মধ্যে তোমরা বই সম্পর্কে দেখেছো। তো আজকে আর নয়, চলো আমরা ক্লাসটি শেষ করি। হি ক্যান হিয়ার দ্য ড্যাশ মেলোডি সং অফ বার্ডস। তাহলে হি ক্যান হিয়ার, সে শুনতে পারে। অর্থাৎ সকালে যার ঘুম থেকে উঠে, আমি তো বাংলা বলি নাই, আমার দেখো বাংলা না বলেই কিন্তু আমরা উত্তর লিখতে পারি। সাফিক্স প্রিফিক্সের সুবিধা হচ্ছে এইটা। তাহলে হি ক্যান হিয়ার, সে শুনতে পারে দ্য ড্যাশ মেলোডি সংস, সে গান শুনতে পারে। এই আমাদের নাউন, এই আমাদের ডিটারমিনার। তার ডিটারমিনার পরে নাউন থাকবে, আর তার মাঝখানে শব্দ থাকলে কি হবে? এই যে ডিটারমিনার, এই যে নাউন, মাঝখানে কি আছে? অ্যাডজেক্টিভ। এটি আমাদের ডিটারমিনার, এটি সংস মানে গান, এটি নাউন। তাহলে এই ডিটারমিনার আর নাউনের মাঝখানে এটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তো মেলোডি এটা হচ্ছে নাউন ফর্মে আছে। তাহলে এইটার একটা নাউন ওয়ার্ডটা কি হবে? তার আগে নিয়মটা দেখে নাও। নিয়ম হচ্ছে ডিটারমিনার পর নাউন বসে। দেখো এইটা ডিটারমিনার পর নাউন বসে, নাউন দেওয়া আছে। তবে ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে, এই যে সেই ওয়ার্ড দেওয়া আছে, তবে উক্ত ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে। একে আমরা অ্যাডজেক্টিভ বানাবো। এখানে মেলোডি নাউন ওয়ার্ড দেওয়া আছে, এটি নাউন আমি বলেছি আগেই। এখন উক্ত মেলোডি নাউন ওয়ার্ডটিকে অ্যাডজেক্টিভে পরিবর্তন করব। তো এই মেলোডিকে সাধারণত অ্যাডজেক্টিভ বানাতে হলে মেলোডিয়াস, এই যে ও ইউ এর যোগ করলে সেটা মেলোডিয়াস, অর্থাৎ সুরেলা, বাংলা হবে সুরেলা। তখন সেটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমরা লিখে দিলাম মেলোডিয়াস। তারপরে কি? নাম্বার ই। আচ্ছা, অ্যাগেন আবার হি ক্যান স্টার্ট হিজ ডেইজ ওয়ার্ক, সে তার দিনের কাজ শুরু করতে পারে। ওই যে যারা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে তারা দিনের কাজ শুরু করতে পারে ড্যাশ দ্যান আদার্স, অন্যের থেকে আর্লি মানে তাড়াতাড়ি, অন্যের থেকে তাড়াতাড়ি কাজ শুরু করতে পারে। এখন কথা হচ্ছে আর্লি, এইখানে তোমাদের মনে আছে এই ওয়ার্ডটাকে আর্লি আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম অ্যান ডিটারমিনার, এটা নাউন, ডিটারমিনার এবং নাউনের মাঝখানে কি হবে? একটা অ্যাডজেক্টিভ হবে। এই যে অ্যাডজেক্টিভ এখানে দেওয়া আছে, এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলেছি। এইটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো না। এটিকে এবার এবার আমরা বলবো অ্যাডভার্ব। খেয়াল করো, আমি নিয়মটা তোমাদের দেখাই তারপর বলছি। আর্লি অ্যাডভার্ব ওয়ার্ডটির পর প্রিপজিশন দেন এর ব্যবহার থাকায় অ্যাডভার্বটির কম্পারেটিভ ফর্মে লিখতে হবে। দেখো, ওই যে আমরা ডিগ্রি করি না? ডিগ্রি কিন্তু তোমাদের নাই। তোমাদের এবার ডিগ্রি নাই। তোমরা কি আগের ক্লাসে ডিগ্রি শিখেছো কিনা জানি না। যারা শর্ট সিলেবাসে তোমরা 9 এর ডিগ্রি পড়ো নাই, সম্ভবত পড়ো নাই। তো এইখানে দেখো সেই দেন এর ব্যবহার আছে, আচ্ছা কম্পারেটিভ ডিগ্রি। তো যাই হোক, বলছে আর্লি অ্যাডভার্ব ওয়ার্ড। এই ওয়ার্ডটাকে আমরা কেন অ্যাডভার্ব বলছি? কেন এইটার মতো করে অ্যাডজেক্টিভ বলছি না? অ্যাডজেক্টিভের শর্ত হচ্ছে তারপর একটা নাউন থাকতে হবে। খেয়াল করো, এখানে আর্লির পরে এখানে আছে দেন একটি প্রিপজিশন, অর্থাৎ এর সাথে এই শব্দের কোনো সম্পর্ক নেই। আর্লির সম্পর্ক হচ্ছে হি ক্যান স্টার্ট, সে শুরু করতে পারে আর্লি, এই ভার্বের সাথে সম্পর্ক। যেহেতু এই আর্লির সম্পর্ক এই ভার্বের সাথে, তাই এখানকার আর্লি হয়ে গেছে অ্যাডভার্ব। আশা করি অ্যাডভার্ব কেন আর আর্লি কেন অ্যাডভার্ব হলো তা বোঝাতে পেরেছি। এবার আমাদের সাফিক্স প্রিফিক্সের নিয়ম কি হবে? যেহেতু এখানে একটা দেন কম্পারেটিভ ডিগ্রি তৈরি করবে, তাই আর্লিকে আমরা আর্লিয়ার বানিয়ে দেব। এই ডিগ্রি তোমরা না শেখা থাকলে ডিগ্রি চ্যাপ্টার তোমরা একটু দেখে নিও। আর যাই হোক, তোমাদের সিলেবাসে এবার ডিগ্রি নাই। এই যে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স আছে না? সেখানে ডিগ্রি এবং ভয়েস বাদ থাকবে শর্ট সিলেবাসের জন্য। কিন্তু ক্লাস 9 এ যারা তারা পড়বে। তো আমরা এখন কি লিখব? আর্লির কম্পারেটিভ ফর্ম হচ্ছে আর্লিয়ার। তা আমরা লিখে দিলাম আর্লিয়ার। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমার আজকের ক্লাস। তো এই ক্লাসটি দেখার পরে তোমাদের কেমন লেগেছে? ক্লাস দেখার পরে মুখের ভাবটা কি এমন হয়ে গেল? নাকি এমন হলো? যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ক্লাসে একটি লাইক, একটি কমেন্টস করবে। লাইক, কমেন্টস করলে আমি ক্লাস করতে ভালো অনুপ্রাণিত হই। তারপরে আমার ক্লাসের সকল ক্লাসের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর খুশি হব যদি ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজকে আর নয়, খুব শীঘ্রই দেখা হবে নতুন ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।